আসসালামু আলাইকুম। সবাইকে জানাই ফ্লুয়েন্সি একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমাদের বিষয়বস্তু হলো এসএসসি হিসাব বিজ্ঞান অধ্যায় চতুর্থ মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, মূলধন বা মুনাফা জাতীয় লেনদেনের সম্পর্কে আজকে আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেই লেনদেন। আচ্ছা, আমরা পূর্বের ক্লাসগুলোতে বলেছিলাম যে লেনদেন কোনগুলো কোনগুলো লেনদেন লেনদেন আর ঘটনার মধ্যে পার্থক্যগুলো জেনেছিলাম। যেসব ঘটনাকে অর্থের মূল্যে পরিমাপ করা তাদেরকে লেনদেন বলা হয়। লেনদেনই এক একটি ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। আচ্ছা, লেনদেন হতে হলে কি করতে হবে? লেনদেন হতে হলে অর্থের পরিমাপযোগ্যতা থাকতে হবে, অর্থের মূল্যে পরিমাপযোগ্য হতে হবে। আচ্ছা, লেনদেন লেনদেন হলো দুই প্রকার: মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় লেনদেন আবার দুই প্রকার হয়: মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় আর মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় লেনদেন দুই প্রকার হয়: মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এই গেল আমাদের লেনদেনের বিষয়গুলো। এখন আমরা বুঝবো কিভাবে মূলধন জাতীয় লেনদেন বা মুনাফা জাতীয় লেনদেন কেনার উপায় বা বৈশিষ্ট্যগুলো কি কি হয়। আচ্ছা, মূলধন জাতীয় লেনদেনের যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, মূলধন জাতীয় লেনদেন মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কি কি বৈশিষ্ট্য থাকলে লেনদেনকে আমরা মূলধন জাতীয় বলতে পারি? তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। এক নাম্বার, দীর্ঘমেয়াদী সুবিধা। দীর্ঘমেয়াদী সুবিধা থাকতে হয়। দুই নাম্বার, অনিয়মিত অনিয়মিত তিন নাম্বার, বড় অঙ্কের। এই তিনটা বৈশিষ্ট্য। এখন আমরা এই তিনটা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। দীর্ঘমেয়াদী সুবিধা, মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে সবসময় দীর্ঘমেয়াদী সুবিধা ভোগ করতে পারবো। মূলধন জাতীয় লেনদেন, যেমন আমরা দীর্ঘমেয়াদী সুবিধা কি বলতেছি, যেমন আমরা যদি একটা ভবন বা দালান কোঠা তৈরি করি, এটা কিন্তু আমরা 1 বছর 2 বছর ব্যবহার করবো না, এটা দীর্ঘমেয়াদী। একের অধিক বছর ব্যবহারের জন্য মূলধন জাতীয় লেনদেন গুলো হয়ে থাকে। আমরা যদি এটার উদাহরণ দিই, তাহলে দালান কোঠা এটা মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। দালান কোঠা নির্মাণ বা তৈরি এটা মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। আচ্ছা, তারপরে কি আছে বৈশিষ্ট্য? অনিয়মিত। অনিয়মিত বলতে কি, আমরা কি দালান কোঠা প্রতিদিন তৈরি করব? আমরা কিন্তু দালান কোঠা প্রতিদিন তৈরি করব। তা একটা সময় পর্যন্ত তৈরি করলাম, তৈরি করার পরে এই সময় পর্যন্ত সুবিধা ভোগ করতে থাকি। যখন আবার নষ্ট হবে বা ভেঙে যাবে, তখন আবার এটা তৈরি করা হবে। এটা কিন্তু 1 বছর বা প্রতিদিনের কাজ না। এটা হলো কি, দীর্ঘমেয়াদী, সময় পর পর এটা নির্মাণ করা হয়। এই জন্য এটা কি, অনিয়মিত লেনদেন বা বড় অঙ্কের। আরেকটা বৈশিষ্ট্য কি, বড় অঙ্কের হতে হবে। আমরা যখন দালান কোঠা নির্মাণ করি, আমরা কি 10,000 5,000 টাকা দিয়ে দালান কোঠা নির্মাণ করি? আমাদের দালান কোঠা বা সম্পত্তি ক্রয় করতে গেলে বড় অ্যামাউন্টের অঙ্ক লাগে। তার জন্য কি, মূলধন জাতীয় লেনদেনের তিনটা সুবিধা হলো কি, তিনটা বৈশিষ্ট্য: দীর্ঘমেয়াদী সুবিধা, অনিয়মিত লেনদেন হতে হবে, আর হলো কি, বড় অঙ্কের হতে হবে। তিনটা বৈশিষ্ট্য মূলধন জাতীয়। এই তিনটার বিপরীতে যেই বৈশিষ্ট্যগুলো আছে, যেমন স্বল্প মেয়াদী মুনাফা জাতীয় বৈশিষ্ট্য যদি আমরা জানতে চাই, তাহলে কি হবে? দীর্ঘমেয়াদীর জায়গায় স্বল্প মেয়াদী সুবিধা, নিয়মিত লেনদেন। মুনাফা জাতীয় লেনদেন হয় কি, নিয়মিত হয়। তারপরে কি আছে? বড় অঙ্কের না, এটা হলো ছোট অঙ্কের লেনদেন হবে। আমরা যদি এখানে একটু ছোট করে লিখি,
মুনাফা জাতীয় বৈশিষ্ট্য কি? 1 নম্বর স্বল্প মেয়াদি, 2 নম্বর নিয়মিত, 3 নম্বর ছোট অঙ্কের। ছোট অঙ্কের এই 3টা বৈশিষ্ট্য মুনাফা জাতীয়। মূলধন জাতীয় মুনাফা জাতীয় বৈশিষ্ট্যগুলো দেখছি। এখন আমরা মুনাফা জাতীয় মূলধন জাতীয় লেনদেন সম্পর্কে আমরা একটু ধারণা নিব। মূলধন জাতীয় লেনদেন আমরা কয় প্রকার করছি? 2 প্রকার, প্রাপ্তি বা আয়, আর একটা হলো মূলধন জাতীয় ব্যয়। এই দুইটা মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়ছি আমরা। মূলধন জাতীয় লেনদেন কি? প্রাপ্তি বা আয়, আর এটা হলো ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এখানে প্রাপ্তি বা আয়, এটার মধ্যে একটু পার্থক্য আছে। মূলধন জাতীয় প্রাপ্তি আর কি আয় কি এক? মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় সবসময় এক হয় না, আর সবসময় এক না, একই হয়। মূলধন জাতীয় লেনদেন ক্ষেত্রে প্রাপ্তি আর আয় ভিন্ন জিনিস। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি হয় কোনগুলো? আমরা যত ধরনের সম্পত্তি ক্রয় করি বা যত ধরনের ব্যবসায় পুঁজি আনি, ওইগুলো হলো মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় আয়, একটা ভিন্ন বিষয়। আয় হয় কোন সময়? যদি আমরা যেই সম্পত্তি ক্রয় করি বা যেই পুঁজিগুলো আনি, সম্পত্তি যখন বিক্রয় করা হয়, বিক্রয় করার পরে যদি আমাদের লাভ হয়, তাহলে ওইটা হইলো কি? মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় হয় কোন সময়? সম্পত্তি যখন বিক্রয় করা হয় তখন মূলধন জাতীয় আয় হয়। আর প্রাপ্তি কি? মূলধন যখন নিয়ে আসা হয়, মূলধন জাতীয় জিনিস যখন ক্রয় করা হয়, তখনই মূলধন জাতীয় প্রাপ্তি হয়। দুইজনের একটা উদাহরণের মাধ্যমে যদি বুঝাইতে চাই, যেমন মূলধন জাতীয় আয় হলো ব্যবসায় মূলধন আনায়ন, ব্যবসায় মূলধন আনায়ন, ব্যবসায় মূলধন আনায়ন বা ঋণ গ্রহণ, ব্যাংক ঋণ গ্রহণ, এগুলো হলো কি? মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে পড়ে। আর যদি আমরা মূলধন জাতীয় আয় বলতে চাই, আয় বললে কি হবে? মূলধন জাতীয় আয় হলো প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ। যদি প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বিক্রয় জনিত লাভ হয়, বিক্রয় করছি একটা জিনিস, ক্রয় করছি, প্রথমে যন্ত্রপাতি আমরা ক্রয় করছি, ক্রয় করার পর কিছুদিন ব্যবহার করছি বা কিছু বছর ব্যবহার করার পর যদি এটা বিক্রয় করা হয়, বিক্রয় এর ফলে যদি লাভ হয়, তাহলে কি এটা মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় পড়বে। মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটা অংশ হলো মূলধন জাতীয় আয়। প্রাপ্তির একটি
অংশ হচ্ছে মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় প্রাপ্তি হচ্ছে কি, মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ হচ্ছে মূলধন জাতীয় আয়। এই প্রাপ্তির একটা অংশ, ছোট একটা অংশ হলো আয়। বুঝতে পারছি? আচ্ছা, মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে কোনগুলা পড়ে? মূলধন জাতীয় ব্যয় হলো কি, আমরা যখন যন্ত্রপাতি ক্রয় করি, যন্ত্রপাতি ক্রয়, সম্পত্তি ক্রয়, সংক্ষেপে বলতে পারি সম্পত্তি ক্রয় করলে মূলধন জাতীয় ব্যয় হয়। সম্পত্তি যখন ক্রয় করা হয় তখন মূলধন জাতীয় ব্যয়। সম্পত্তি ক্রয়, সম্পত্তি কোনগুলো? আসবাবপত্র, দালান কোঠা, তারপর হলো ভূমি, এগুলো যখন ক্রয় করা হয় তখন মূলধন জাতীয় ব্যয় হয়। এগুলোকে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। হ্যাঁ, এখন একটা জিনিস হইতে পারে, একটা জিনিস আমরা দেখি, এখন এক এক ব্যবসায়ের ক্ষেত্রে এক এক জিনিস মূলধন হিসাবে আসতে পারে। যেমন আমরা যদি বলি আইনি সেবা, আইন প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠান, আইনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি হবে? আইনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আইনি প্রতিষ্ঠান বলতে কি বোঝায়? আমরা ওকালতিকে বোঝায়। তারা কি করে? অর্থের বিনিময়ে সেবা প্রদান করে। আচ্ছা, এই ব্যবসার ক্ষেত্রে আমরা কি বলি? যদি আইনি ব্যবসায় আইনি সেবার জন্য জন্য বই আইনি বই ক্রয় করা হলো 1,00,000 টাকা। আইনি সেবার জন্য আইনি বই ক্রয় করা হলো 1,00,000 টাকা। এইখানে কি, এই যে আইনি বই, আমরা জানি সাধারণত বই কি, বই কি একটা পণ্য হিসাবে ডিফাইন করা হয়, পণ্য হিসাবে ধরা হয়। এই যে বই একটা পণ্য, কিন্তু আইনি ব্যবসার ক্ষেত্রে, আইনি সেবার ক্ষেত্রে এই আইনি বইটা হলো একটা সম্পদ। কারণ কি, এই যে আইনি বইয়ের মাধ্যমে আইনি প্রতিষ্ঠান, যে ব্যবসা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, ওই সেবা প্রতিষ্ঠানের যে কর্মীরা থাকে তারা দীর্ঘমেয়াদী সুবিধা পায় এই আইনি বইয়ের মাধ্যমে। তারা পরে পরে তারপরে তারা ওকালতি করে। এই জন্য কি, আইনি বইটা একটা সম্পদের মধ্যে পড়বে। সম্পদ তার মানে কি, এটা মূলধন জাতীয় একটা ব্যয়। এই 1,00,000 টাকা কি, মূলধন জাতীয় ব্যয়। যদি এই ব্যবসা প্রতিষ্ঠানটা যদি আইনি ব্যবসা না হয়ে একটা দোকান হইতো বা স্টোর হতো, এখানে যদি রহিম স্টোর লেখা থাকতো, রহিম স্টোর, রহিম স্টোরের কাছে কিন্তু এটা আইনি বইটা কি একটা পণ্য। এই পণ্যটা কি 1,00,000 টাকার পণ্য, কিন্তু এটা কিন্তু তখন সম্পদ হইতো না। এই জন্য বললাম এক একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এক একটা জিনিস সম্পদ হিসেবে রূপান্তর হয়। যেমন আইনি পেশায় আইনি বই হলো একটা সম্পদ, আর এটা কি, রহিম স্টোর প্রতিষ্ঠানের ক্ষেত্রে কি, এটা একটা পণ্য। এই জন্য বললাম এক এক জায়গায় এক একটা হয়ে থাকে। হ্যাঁ, তারপরে আমরা দেখি মুনাফা জাতীয় মুনাফা জাতীয় ব্যয়, আয় ও ব্যয়। মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলা দেখি। মুনাফা জাতীয় 1 নাম্বার আয়গুলো, মুনাফা জাতীয় আয় ও ব্যয়গুলা দেখি। আচ্ছা, আমরা তো জানি ব্যবসা প্রতিষ্ঠান দুই ধরনের হয়ে থাকে। ব্যবসা প্রতিষ্ঠানের দুই ধরনের কি, একটা হলো উৎপাদনকারী আর একটা হলো কি, সেবা প্রতিষ্ঠান। আমরা একটু আগে দেখছি সেবা প্রতিষ্ঠান।
দুই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, একটা হলো উৎপাদনকারী আর এটা হলো সেবা প্রতিষ্ঠান। এখন উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে যত প্রকার পণ্য বিক্রয় আছে, বিক্রয় থেকে আয় হয়, মুনাফা জাতীয় আয় হয়। তারপরে বিভিন্ন ধরনের কমিশন আছে, কমিশন একটা আয়, মুনাফা জাতীয় আয়। স্বল্প মেয়াদী যত ধরনের ইনকাম হয় ওইগুলোকে বলা হয় কি, মুনাফা জাতীয় আয়। তারপর আরো কি আছে, ঋণের সুদ, ঋণের সুদ প্রাপ্তি, ব্যাংক ঋণের সুদ প্রাপ্তি পাওয়া গেছে। এইগুলো আরো অনেকগুলো আছে, আমরা জাস্ট বোঝানোর জন্য এগুলো লিখছি। যদি এখন সেবাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হয়, সেবাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আয় হয় কিভাবে, সেবাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেবা প্রদান করে, সেবা প্রদানের মাধ্যমে আয় হয়, সেবা প্রদান। আরেকটা কি আছে, আরেকটা আছে হলো অনুদান, অনুদান, অনুদানের মাধ্যমে আয় হয়। সেবাকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বেশিরভাগ সময় এই দুইটা উৎস থেকে আয় হয়, একটা সেবা প্রদানের মাধ্যমে, আরেকটা হলো কি অনুদানের মাধ্যমে। সেবাকারী প্রতিষ্ঠানে এই দুইটা, বিশেষ করে এই দুইটা ক্ষেত্র থেকে আয় হয়, সেবা প্রদানের মাধ্যমে, আরেকটা হলো অনুদানের মাধ্যমে আয় হয়। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয় যদি আমরা দেখি, 2 নাম্বার মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয়, মুনাফা জাতীয় ব্যয়, ব্যয় হয় কোনগুলো, স্বল্প মেয়াদী ব্যয় যেগুলো আছে এগুলো হলো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে, যেমন পরিবহন, পরিবহন, পণ্য ক্রয়, পণ্য ক্রয়। তারপরে কি আছে, ভাড়া প্রদান, ভাড়া প্রদান, যত ধরনের প্রদান আছে, বিদ্যুৎ বিল প্রদান, এইগুলো কি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে পরিবহন, পণ্য ক্রয়, ভাড়া, বিদ্যুৎ বিল, এগুলো কি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে। আচ্ছা, এগুলো কি মুনাফা জাতীয় আয় হলো কি স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী। মুনাফা জাতীয় লেনদেন গুলা থেকে কি হয়, স্বল্প মেয়াদী হয়, স্বল্প মেয়াদী সুবিধা পাওয়া যায়, নিয়মিত হয়। এই বিক্রয় কিন্তু নিয়মিত, কমিশন কিন্তু নিয়মিত হবে, প্রতি মাস অন্তর অন্তর আমরা কমিশন পাচ্ছি, বা একটা নির্দিষ্ট সময় পর পর আমরা কমিশন পাচ্ছি, এটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। ব্যাংক ঋণের সুদ, এটাও কিন্তু প্রতি মাসে হয়। সেবা প্রদান, এটা প্রতি মাসে হয় বা প্রতিদিন হয়, এটা হলো দিন, নিয়মিত, এটাকে বলা হয় নিয়মিত। যেমন পরিবহন খরচ, পরিবহন খরচ মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ছে, পরিবহন খরচ, যাতায়াত বাবদ প্রতিদিনই আমরা খরচ করতে পারি, এগুলো কি নিয়মিত হয়। তারপরে কি হয়, আরেকটা বৈশিষ্ট্য ছোট অঙ্কের হয়ে থাকে, বিক্রয়, বিক্রয় এটা 50,000 হতে পারে, 10,000 হতে পারে, 5,000 হতে পারে, 1,000 হতে পারে। কমিশন, কমিশন 1,000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে। ছোট ছোট লেনদেন হবে, ছোট ছোট লেনদেন গুলো কি হয়, মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পড়ে। আচ্ছা, তারপরে আমরা দেখব মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন কেন আমাদের দরকার। হ্যাঁ, মুনাফা জাতীয় লেনদেন এবং মূলধন জাতীয় লেনদেন কেন আমরা করতেছি বা কিসের জন্য আমাদের দরকার। মুনাফা জাতীয় লেনদেন, সরি, মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা পাবলিক মূলধন, এই দুইটা জিনিস কেন আমাদের দরকার, মুনাফার মূলধন। আপনারা কি কেউ বলতে পারবেন মুনাফা জাতীয় লেনদেন আর মূলধন জাতীয় লেনদেন কোথায় কাজে লাগে, এই দুইটা জিনিস কোথায় কাজে লাগে। এই দুইটা জিনিসের কিন্তু আলাদা আলাদা কাজ আছে। হ্যাঁ, যে মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় লেনদেন দ্বারা কি করা হয়, মুনাফা জাতীয় লেনদেন দ্বারা আয় বিবরণী প্রস্তুত করা হয়। মুনাফা জাতীয় যে লেনদেন গুলো আছে ওই লেনদেন গুলা দ্বারা আয় বিবরণী প্রস্তুত করা হয়। আয় বিবরণী, আয় বিবরণীতে কি থাকে, আয় বিবরণী থাকে সকল প্রকার আয়, সকল প্রকার আয়
আর কি থাকে? সকল প্রকার ব্যয়, সকল প্রকার ব্যয়গুলো থাকে। আয় এবং ব্যয়গুলো দিয়ে কি করা হয়? আয় বিবরণী প্রস্তুত করা হয়। আর আয় ব্যয় কোথায় থাকে? স্বল্পমেয়াদী আয় ব্যয় থাকে এটা মুনাফা জাতীয় লেনদেন গুলাতে। মূলধন জাতীয় লেনদেন দ্বারা কি করা হয়? মূলধন জাতীয় লেনদেন দ্বারা মালিকানা সত্ত্ব প্রস্তুত করা হয়। মালিকানা সত্ত্ব বা আর্থিক অবস্থা বিবরণী। মালিকানা সত্ত্ব অবলিক আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয়। ঠিক অবস্থা বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা হয় কিভাবে? এইগুলো দ্বারা কি বোঝা যায়? মোট মোট সম্পদ এবং দায়, মোট সম্পদ এবং দায় বোঝা যায় কতটুকু আছে। আরেকটা জিনিস বোঝা যায় মালিকানা, মালিকের অংশ বা মালিকানা সত্ত্ব, মালিকের অংশ, মালিকের অংশ। মালিকের অংশ মানে কি? ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের কতটুকু অংশ আছে বা দায়বদ্ধতা আছে, বা ব্যবসা ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের প্রতি কতটুকু দায়বদ্ধ, এটা বোঝা যায় কি? মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে। এই বিষয়গুলো হলো এই অধ্যায়ের প্রাথমিক একটা ধারণা, প্রাথমিক ধারণা। এই বিষয় এই অধ্যায়ে এগুলো হলো তোমাদের থিওরি আকারে পড়তে হয়। থিওরি আকারে পড়তে হয় কারণ কি? একটা বিষয় যদি বুঝতে চাই তাহলে এই বেসিক গুলা না জানা থাকলে কিন্তু আমরা বুঝতে পারবো না। এই জন্য কি এই বেসিক গুলো আগে নিতে হবে, তারপর আস্তে আস্তে অঙ্কে যাব আমরা। অঙ্ক, এই অধ্যায়ে অঙ্ক আছে সহজ, খুবই সহজ সহজ অঙ্ক আছে। ইনশাআল্লাহ আমরা নেক্সট ভিডিও থেকে, নেক্সট ক্লাসগুলো থেকে এইগুলো শুরু করব ইনশাআল্লাহ। আমাদের পাশে থাকবে। আসসালামু আলাইকুম।